বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন ক্রীড়া বিশ্লেষক ক্রীড়া সাংবাদিক মানজুর মোর্শেদ। মানজুর মোর্শেদ, স্বাগত আপনাকে খেলা যোগে। সেই সাথে শুভ সকাল। বাংলাদেশের অবস্থানটা দেখে নিচ্ছিলাম প্রতিবেদনে এবং একই সঙ্গে উঠে আসছে এই একই গ্রুপের অস্ট্রেলিয়া এবং ভারত যে ম্যাচটা রয়েছে আজকে, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। আমাদের সাথে যে বিষয়গুলো যাবৎকালে আলোচনা করেছি, বিশেষ করে লাস্ট ম্যাচটাতে আমরা ইন্টেন্টের কথা বলি বরাবরই টি-20-তে, এবং আমরা দেখেছি যে আফগানিস্তান কিভাবে ইন্টেন্ট দেখিয়েছে। গতকালকে ইউএসএ পারেনি, কিন্তু তাদের খেলা দেখে অন্তত মনে হচ্ছে যে ম্যাচটা তারা জিততে চায় ইংল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশের লাস্ট খেলাটা দেখে আপনার সেরকম কিছু মনে হয়েছে কিনা? 200 কাছাকাছি রান চেস করতে নেমে যখন 100-রও কম স্ট্রাইক রেটে ওপেনাররা ব্যাট করেন তখন। শুভ সকাল খালিদ, এবং দিনটা শুভ হোক এই কারণে বলছি যে আজকে কিন্তু ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচ রয়েছে। আজকে যদি কোনোভাবে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা বড় জয় পেয়ে যায়, তাহলে নিশ্চিতভাবে দিনটা টাইগার ফ্যানরা কিছুটা হলে উদযাপন করতে পারবে, একটা আশা নিয়ে, একটা স্বপ্ন নিয়ে। শেষ ম্যাচ যেটা আগামীকাল হবে বাংলাদেশ আফগানিস্তান, সেটার দিকে ইনফ্যাক্ট 25 তারিখে সেই ম্যাচটার দিকে কিন্তু তারা চেয়ে থাকতে পারবে। তো এইরকম একটা প্রত্যাশা আমরা কখন করছি, যখন বাংলাদেশ নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। আপনি দেখেন যে বাংলাদেশ যখন টসটা জিতলো, সবাই মনে হয় প্রত্যাশা করেছিল যে ওই কয়েক সেকেন্ডের জন্য যে বাংলাদেশ হয়তো আগে ব্যাটিংটা নেবে, কারণ উইকেটের যে চরিত্র, কন্ডিশন যেরকম, সব মিলে মনে হচ্ছিল যে বাংলাদেশ তো আসলে প্রতিপক্ষ 200 করে ফেললে সেটা চেস ডাউন করতে পারবে না। কিন্তু বাংলাদেশ যদি আগে ব্যাট করে 150 থেকে 160 রান করে ফেলে, এবং সেটা যদি বোলাররা খুব ভালোভাবে সাপোর্ট করে, তাহলে হয়তো ম্যাচটা জিতে যেতে পারে। যেভাবে আফগানিস্তান আসলে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, 148 করে দেখেন তারা কিন্তু ডিফেন্ড করে ফেলেছে সেই রানটা। তো কি দুর্দান্ত! এবং বড় দলগুলোর বিরুদ্ধে কি হয় যে আপনি মোমেন্টাম যে কোনো মুহূর্তে লুজ করতে পারেন, কিন্তু আবার মোমেন্টাম কিন্তু পেয়েও যেতে পারেন। তো আফগানিস্তানের ক্ষেত্রে তাই হয়েছে। গুরবাজ এবং জাদরান মিলে যে বিশাল একটা সেঞ্চুরি পার্টনারশিপ করেছিলেন, তারপরে প্যাট কামিন্স আমরা হ্যাটট্রিক করেছে দেখলাম, অস্ট্রেলিয়া কামব্যাক করেছিল, কিন্তু তারপরে আফগান বোলাররা এত চমৎকার বল করলো যে সেখান থেকে আফগানরা কিন্তু ম্যাচটা জিতে গেল। তো এই যে পজিটিভ ইন্টেন্ট, এটা কিন্তু আমরা বাংলাদেশের খেলায় দেখিনি। এবং দেখেন পোস্ট ম্যাচে এসে সাকিব আল হাসান কিন্তু একদম সোজা সাপটা দোষটা দিয়ে দিয়েছেন কোচ এবং ক্যাপ্টেনের উপরে, যে টস জিতে ব্যাটিং এর ফিল্ডিং এর সিদ্ধান্ত কার ছিল। এখানে তিনি সরাসরি কোচ এবং ক্যাপ্টেনের উপরে দায়টা চাপিয়েছেন। তো কোচ এই বিষয়টা দায় এড়াতে পারবেন না, কারণ ক্যাপ্টেন হিসেবে নাজমুল শান্ত নবিশ, এবং তার কমান্ডিং অ্যাবিলিটি কতটুকু সেটা আমরা সবাই ধারণা করতে পারি। সেখানে কোচের চাওয়াটাই কিন্তু প্রতিভাত হয়েছে। তো এইখানে পুরো ম্যাচটাই ভারত ম্যাচে বাংলাদেশের যে পরিকল্পনা, বাংলাদেশের যে ব্যর্থতা, শুধুমাত্র টসের হিসেবটাই করলে হবে কেন? বেশ কিছু সিদ্ধান্ত নিয়েই তো আসলে আলোচনা এখনো পর্যন্ত চলছে। আমরা একাদশ নির্বাচন থেকে শুরু করে বোলারদেরকে ব্যবহার, আমরা বুঝলাম যে কোচ হয়তোবা নাজমুল শান্তকে সেভাবে প্রভাবিত করেছেন বলে টসের ক্ষেত্রে কিংবা একাদশ সিলেকশনের ক্ষেত্রেও সেই ইচ্ছাটাই প্রতিফলন হয়েছে। কিন্তু যখন ফিল্ডিং কিংবা আমরা যদি বোলিংয়ের ব্যবহারগুলো দেখি, সেই জায়গায়ও কি কোচের প্রভাবটাকেই আপনি বেশি ছিল মনে করেন কিনা? সেটা তো বলতে পারবো না, তবে একটা ভূমিকা তো অবশ্যই ছিল। তিনি তো নাড়িয়ে দিতে পারতেন যে তোমরা কোন কৌশল নিয়ে খেলছো। যখনই ম্যাচের শুরুতেই আপনি মোমেন্টাম লুজ করেছেন, যখন শেখ মেহেদীর হাতে বলটা তুলে দিয়েছেন, আপনি সুপার 8 পর্যন্ত এসেছেন, এবং সুপার 8-এ বাংলাদেশ খেলবে এটা কেউ খুব বেশি নিশ্চয়তা দিতে পারেনি। তো সুপার 8-এ বাংলাদেশ কিভাবে খেলছে তো পেস বোলারদের হাত ধরে এবং রিশাদ হোসেনের হাত ধরে। তো আপনি বোলিংটা আক্রমণ শুরু করলেন কাকে দিয়ে? টি-20 ওভারে কিন্তু একটা ওভারেই ম্যাচের মোমেন্টাম চলে যায় অন্যের হাতে। সেখানে আনপ্রুভেন শেখ মেহেদীর হাতে আপনি বল তুলে দিলেন। দ্বিতীয় ওভারটা বল করলেন সাকিব নিজে, যিনি চরম অফ ফর্মে, বোলিং অফ ফর্মে। এই যে গ্যাম্বলিংটা আপনি করলেন এবং যারা অসফল তাদেরকে দিয়ে আপনি বোলিং ওপেনটা শুরু করলেন, এটা কি মিরপুর পেয়েছেন? অর্থাৎ মানসিকতা, আপনার যে মানসিকতা, সেই মানসিকতা থেকে আপনি বের হতে পারেননি। যেটা হয়েছে যে আপনি
একেবারে ক্যারিবিয়ানকে মিরপুর হয়ে ফেলেছেন, এবং তার মানে ফল কি হতে পারে সেটা আমরা দেখেছি যে রোহিত শর্মা, বিরাট কোহলি এই টুর্নামেন্টে প্রথমবারের মতো একটা বড় জুটি করে তুলেছেন, এবং সেই যে মোমেন্টামটা তারা পেয়ে গেলেন তারপর আর তাদের পেছনে তাকাতে হয়। কিন্তু এই জায়গায় সাকিব আল হাসানও একটা কথা বলেছেন যে কোচ এবং ক্যাপ্টেনের সিদ্ধান্ত ছিল এগুলো, কিন্তু যখনই এই সিদ্ধান্তগুলো বা এই কৌশলগুলো যদি সফল হতো সেক্ষেত্রে হয়তো বা এই আলোচনাগুলো সামনে আসতো না, এখন তারাই সবচাইতে বেশি সমালোচিত হবেন। ধরা যাক যে তারা সফল হয়েছেন, শেখ মেহেদীর হাতে বল তুলে দেওয়া হয়েছে, যদিও ভারত স্পিনে ভালো এবং তারপরও স্পিনারদেরকে দিয়ে দুই সাইড থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাপ্টেন। সেই সিদ্ধান্তটা বা সেই কৌশলটা যদি সফল হতো, পাওয়ার প্লেতে যদি 3-4টা উইকেট তুলে নেওয়া যেত, তখন কি আসলে আমরা এই আলোচনাটা করতাম কিনা, বা নাকি তখনও আসলে এটা ভুলই ছিল এই কৌশলটা? আপনি যখন তখন এই আলোচনা কেন করবেন খালিদ? আমাকে একটা এই প্রশ্নের উত্তরটা দেন তো আগে। সেটা হচ্ছে, আপনি প্রতিপক্ষের দুর্বলতা ভেবে আপনি আপনার স্ট্রেংথের জায়গাটা আগে ভাবেন, সেইখান থেকে আপনি প্রতিপক্ষের দুর্বলতা ভাববেন। রোহিত শর্মা এবছর এই ম্যাচটার আগ পর্যন্ত 9 বার বাঁহাতি ফাস্ট বোলার বিরুদ্ধে মানে আউট হয়েছেন। আমরা ধরে নিয়েছিলাম যে শরীফুল এই ম্যাচটাই খেলবেন এবং তিনি বোথ দ্য ওয়ে সুইং করতে পারেন, তিনি একজন বাঁহাতি পেস বোলার, তার হাতে প্রথম ওভারটা তুলে দেওয়া হবে। তানজিম সাকিব, তিনি এই বিশ্বকাপে শুধু বাংলাদেশ নয়, পুরো আসরেই পাওয়ার প্লেতে যারা সবচেয়ে ভালো বল করছেন সেই পেসারদের একজন, তো সেই তানজিম সাকিবের হাতে দ্বিতীয় ওভারটা দেওয়া হবে। আপনি কেন মোমেন্টাম লুজ করবেন? এবং শুরুর যে 6টা বল, সেটা শেখ মেহেদীর বলে এত আরামে খেললো ওখানে রোহিত শর্মা এবং বিরাট কোহলি, সেখান থেকেই তো ম্যাচটা বাংলাদেশের হাত থেকে চলে গেল। এরপরে সাকিব আল হাসান এসেছেন, তখন তো তারা আরো বেশি আরাম পেয়েছেন, কারণ সাকিবের তো বোলিং ফর্ম নেই। আপনি শোনেন, টি-20 ম্যাচ জিততে হলে আপনার 6 থেকে 7 জন ব্যাটসম্যানের উপর নির্ভর করতে হবে, এবং আপনার 5টা ভালো রেগুলার বোলার থাকতে হবে যাদের উপর আপনি নির্ভর করতে চান। তো আমরা মানে সুপার 8 শুরু হওয়ার আগ পর্যন্ত দেখছিলাম যে বাংলাদেশের 4 জন বোলার ভালো করছেন, ফিফথ বোলিং অপশন নিয়ে বাংলাদেশ সার্ভাইভ করছিল, বাংলাদেশ সংকটে ছিল। তো সেখানে আপনি একটা ব্যাটসম্যান কম খেলিয়ে 5টা ভালো বোলার নিয়ে আপনি কেন আক্রমণে গেলেন না? সেখানে কেন আপনি প্রথম দুটো ওভার মানে আনপ্রুভেন শেখ মেহেদী এবং সাকিব আল হাসানের উপরে হাতে তুলে দিলেন, যারা আসলে প্রুভেন না এই বলতে। সেই জায়গায় নাজমুল শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্নটা ওঠে এবং আমরা স্বাভাবিকভাবে সেটা তুলতে পারি, কিন্তু আমরা এর আগের ম্যাচগুলোতে কিন্তু তার ব্যাটিং ফর্মটা নিয়ে খুব বেশি সমালোচনা করেছি, অন্যদিকে তার ক্যাপ্টেন্সি স্কিলটারও প্রশংসা করেছি, দুটোই ছিল। সেই জায়গায় সুপার 8-এ এসে কি এমন ঘটনা ঘটলো যে তিনি হঠাৎ করেই তার ক্যাপ্টেন্সির যে স্কিলটা, সেটা অদ্ভুত বিভিন্ন ডিসিশন আমরা সামনে চলে আসলো? বিষয়টা কি আসলে বাইরে থেকে বিষয়টা প্রভাবিত হয়েছে, সেটাই প্রমাণ করে কিনা? না, একা তিনি এই সিদ্ধান্তগুলো নিয়েছেন এটা আমি মোটেও মনে করি না, বা সেই ধরনের ক্যাপ্টেন তিনি নন, বা সেই ধরনের পার্সোনালিটি তিনি এখনো হয়ে ওঠেন। নিশ্চয়ই তার উপরে প্রভাবক হিসেবে কাজ করেছে, এবং সেখানে মানে আঙুলটা যাচ্ছে আসলে কোচের দিকে, তিনি হয়তো তাকে প্রভাবিত করেছেন বা করে থাকতে পারেন। এবং সাকিব তো স্পষ্ট স্বীকার বলে দিয়েছেন পোস্ট ম্যাচে যে প্রশ্নটা আসলে কোচ এবং ক্যাপ্টেনকে করুন, তারাই ভালো বলতে পারবে, আমি এই বিষয়ে কিছু জানি না। তো অবশ্যই আসলে কোচের দিকেই শেষ পর্যন্ত মানে আঙুলটা যাচ্ছে। তো এই যে দেখেন এই ধরনের সিদ্ধান্ত, যে আপনি আপনার জানেন যে আপনার বৈচিত্র্য কম, আপনার শক্তির যে ভান্ডার সেখানে আসলে ভ্যারাইটি নেই, আপনি আপনার সর্বোচ্চ শক্তি দিয়ে লড়বেন, সেখানে আপনার সবচেয়ে শক্তির মূল জায়গা যেটা, সেটা আপনি শুরুতে সেই জায়গাটা না নিয়ে আপনি করলেন কি গ্যাম্বলিং করলেন, এবং গ্যাম্বলিং করলেন কাদের বিরুদ্ধে? সবচেয়ে পৃথিবীর সবচেয়ে এমন একটা ক্রিকেট জাতি যারা সবচেয়ে স্পিনে ভালো খেলে, সেখানে আপনি এমন স্পিনারদেরকে ব্যবহার করলেন যেখানে কয়েক হাজার ওই মানের স্পিনার ইন্ডিয়াতে রয়েছে। তো তাদেরকে তো আরামে খেলবেনই রোহিত, বিরাট, পান্টরা, এবং তাই হয়েছে। এবং বাংলাদেশকে শুরুতেই যে চাপে ফেলেছে ইন্ডিয়া, সেখান থেকে বাংলাদেশ আর বের হতে পারে। তাহলে দেখেন, গেম প্ল্যান থেকে শুরু করে এক্সিকিউশন, সেখানে কত ধরনের বড় বড় ব্লান্ডার বাংলাদেশ করে ফেলেছে। তো ইন্ডিয়ার বিরুদ্ধে আপনি এত বড় ব্লান্ডার করে ম্যাচ জিতবেন, এটা কখনোই হতে পারে না, এবং সেটাই কিন্তু হয়েছে। নিঃসন্দেহে সেই জায়গায় কোনো সুযোগই আসলে সেভাবে তৈরি করতে পারেনি বাংলাদেশ, সেই জায়গাটা তো রয়েছে, কিন্তু সামনে এখনো ইকুয়েশন বেঁচে রয়েছে, সেটাই একটা অবাক করা বিষয়। বেশ ভাগ্যই বলতে হবে বাংলাদেশের জন্য। সেই জায়গায় আফগানিস্তানের বিপক্ষে আপনি বলছিলেন যে বড় ব্যবধানে জিততে হবে, সেই জায়গা থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা এর আগে দেখেছি যে যখন আমরা অস্ট্রেলিয়া কিংবা ভারতের বিপক্ষে খেলবো, সেই জায়গায় স্ট্রং পেস অ্যাটাকের বিপক্ষে সৌম্য সরকারকে খেলানো যায় কিনা, যেহেতু আপনি তাকে দলের সাথে নিয়েই গেছেন।
সেই জায়গা থেকে হয়তো বা অনেকেই বলছেন যে সৌম্য সরকারকে পেস অ্যাটাকের বিপক্ষে খেলানো হবে না, হয়তো বা স্পিন অ্যাটাকের বিপক্ষে আফগানিস্তানের বিপক্ষে নামিয়ে দেওয়া হবে, এরকম গেম প্ল্যান বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমরা আসে এরকম দেখি। এবারও আসলে সেই ধরনের কোনো সিদ্ধান্ত আসতে পারে কিনা, বা এই ধরনের বিভিন্ন অদ্ভুত সিদ্ধান্ত তো আসলে আমরা ভারতের বিপক্ষেও দেখলাম, সামনের ম্যাচেও এরকম দেখা যাওয়ার সম্ভাবনা কতটা? ওই আর কি, থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। আপনি কাকে রেখে কাকে নামবেন, ওই একই মানে ক্রিকেটার তো এরা। আপনি খুব বেশি এক্সপেক্ট করতে পারবেন না। এবং বাংলাদেশের যে ব্যাটিং অর্ডার, বাংলাদেশের যে ব্যাটিং স্ট্রেংথ, আমি এর উপরে আসলে রিলাই করতে পারি না, বা আমরা কেউই হয়তো পারি না। এটা আপনিও পারেন না, আমিও পারি না, বাংলাদেশের ক্রিকেট মদিরা পারেন না। কে কখন কোন একটা ইনিংস খেলে দেবে আমরা সেই ভরসায় থাকি। আসলে নাম কারণ নিতে চাই না, কারণ নাম নেওয়ার মতো ক্রিকেটার আসলে বাংলাদেশের নেই। এখন শুধু একটু তাওহিদ হৃদয় ভালো ক্রিকেটটা খেলছেন, শুধুমাত্র পুরো ব্যাটিং অর্ডারে হয়তো তার দিকে কিছুটা তাকিয়ে থাকা যায়, কিন্তু বাকি যারা আছেন তাদের কারো দিকে আসলে আপনি তাকিয়ে থাকতে পারবেন না। সুতরাং যেই খেলুক তারপর তিনি হবেন আসলে বাজির ঘোড়া, হয় মানে লাগলে ছক্কা, না লাগলে পক্কা, এরকম কিছু একটা। তো তার উপরে আসলে ভরসা করা যায় না। এবং কোনো কিন্তু নাম আমি এই যে কথাটা বললেন মাজুর মোর্শেদ, আমরা জানি যে টি-20তে আপনি নিশ্চয়ই জেতার জন্যই খেলবেন। আমরা ভারতের বিপক্ষেও দেখলাম, সবকিছু যদি আমরা বাদ দেই, আমরা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের কথা বলি বা রণকৌশলের ক্ষেত্রে যে দুর্বলতা, সবকিছু আমরা বাদ দেই, প্রায় যেটা একেবারে শুরুতে বলছিলাম যে প্রায় 200 রান আপনাকে চেস করতে হবে, সেখানে আপনার ব্যাটিং ইন্টেন্টটা কি হবে? পার্সোনালি দেখে অনেকের কাছে হয়তো বা মনে হতে পারে যে তারা কোনোভাবে 20 ওভার খেলে বাড়ি ফিরে আসতে চাইছেন। 100-র নিচে স্ট্রাইক রেট ওপেনারদের হাতে, উইকেটও রয়েছে, স্ট্রাইক রেট বাড়ানোর কোনো চেষ্টা নেই। সেই জায়গাটাতে আসলে হাথুরু সিংহে বলেছেন যে যেটা পাবে সেটাই বোনাস, সেটা চিন্তা করে কি আসলে জয়ের যে মানসিকতা সেটাই কি কমে গেছে নাকি ক্রিকেটারদের মধ্যে? আপনি তো শুধু ব্যাটিংটার কথা বলছেন, আমি তো বলছি বোলিংটা সহ। আপনি 20 ওভারের কথা বলছেন, শেষ 20 ওভারের কথা বলছেন, তো আমি পুরো 40 ওভারের কথাই বলছি, যে কখনোই মনে হয়নি বাংলাদেশ ম্যাচটা জিততে চায়, কখনোই না। এবং সেই ইন্টেন্ট আসলে কোনো ক্রিকেটারের শরীরেই ছিল না, কোনো ক্রিকেটারের মাঝেই দেখা যায় যে একটা ম্যাচ, টি-20 ম্যাচ আপনি খেললেন 40 ওভার, এবং সেখানে একটি বলের জন্য মনে হয়নি যে আপনি ম্যাচটা জিততে চান। তাহলে এই যে নেগেটিভ বডি ল্যাঙ্গুয়েজ, এইটা কেন শো করলেন? এবং এইটা কি সুপার এইট আমরা দেখতে চেয়েছিলাম? আমরা কোনোভাবেই দেখতে চাই। খুব খারাপ ক্রিকেট খেলেছে, খুব খারাপ বডি ল্যাঙ্গুয়েজ ছিল বাংলাদেশের, খুব বাজে একটা 11 সেট করেছে বাংলাদেশ, এবং খুব বাজে একটা পরিকল্পনা নিয়ে বাংলাদেশ মাঠে নেমেছিল সে। এবং আমরা খুবই অবাক হয়েছি। আমরা জানি না, হয়তো বা কন্ডিশন, উইকেট এগুলো বুঝতে বাংলাদেশ ভুল করেছিল, এবং সে কারণে হয়তো বা হতে পারে, কিন্তু এতটা ভুল কিভাবে করে একটা দল? কিন্তু আমরা আসলে যে কথাটা বারবারই বলছি মঞ্জুর মোর্শেদ, যে ইন্টেন্টে একটা সমস্যা রয়েছে। জয়ের জন্য খেলেছে বাংলাদেশ বা খেলছে বাংলাদেশ, সেটা মনে হয়নি কখনো। এবং এরকম আলোচনাও আছে যে ইভেন এই বিশ্বকাপে অংশ নেওয়া ওমানের ভেতরেও জয়ের যে মানসিকতাটা সেটা বাংলাদেশের চেয়ে বেশি দেখা গেছে। সেটার কারণটা আসলে কি? এই যে জয়ের ক্ষুধাটা না থাকা, এই জয়ের জন্য চেষ্টা না করা। আপনি যদি মনে করেন যে আপনি কখনো 100 রানের টার্গেটটা চেস করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই উইকেটের দোহাই দেবেন না, বা উইকেটের যে ঝুঁকি, উইকেট পড়ার ঝুঁকি, সেটা আপনি নেবেনই। কারণ উইকেট দিয়ে তো আপনার আসলে আলটিমেটলি কোনো লাভ নেই, আপনি জিততে এসেছেন এখানে। সেই ইন্টেন্টটা না থাকা বডি ল্যাঙ্গুয়েজে, সেটার রহস্যটা কি আমরা কোনোভাবে কিছু অনুমান করতে পারছি কিনা? আমি একটু পারি। সেটা হচ্ছে, দেখেন, যারা সহযোগী দেশ আইসিসি, তাদের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের মানের খুব বেশি কিন্তু পার্থক্য নেই। আপনি দেখেন যে যেসব ক্রিকেটার শুধুমাত্র ন্যাশনাল টিমে খেলেন, তারা হয়তো অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেন বছর ব্যাপী, কিন্তু এই আন্তর্জাতিক স্তরে তাদের অভিষেক হওয়ার আগে তারা কোথা থেকে আসেন, কিভাবে আসেন? আপনি দেখবেন যে খুব বেশি ফার্স্ট ক্লাস ম্যাচ কিন্তু তারা না খেলে, খুব বেশি ঘরোয়া ক্রিকেটের ম্যাচ না খেলে, তারপরে আন্ডার-19 লেভেলে খুব বেশি ম্যাচ না খেলেই তারা কিন্তু জাতীয় দলে চলে আসেন 2-4টা, 10টা, 20টা, 25টা, 30টা ম্যাচ খেলে। সেখানে তাদেরকে মেধাবী মনে হয়, তারপর তারা জাতীয় দলে খেলে ফেলে। তাহলে দেখেন, পুরো সিস্টেম যেটা বলছে যে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ কিন্তু একটা ক্রিকেটার বেড়ে ওঠার সময় বাংলাদেশে পান না। সুতরাং তার স্কিল সেটটা তৈরি হয় না, তার সেই স্ট্যামিনাটা তৈরি হয় না। ইন্টারন্যাশনাল ম্যাচে যে মানের ক্রিকেট খেলা উচিত, সেই ধরনের ক্রিকেট খেলার জন্য তার যে প্রস্তুতি, সেটার ঘাটতি থাকে। তারপরে কি হয়, তিনি যখন ইন্টারন্যাশনালে তার ডেবু হয়, তখন তিনি বাংলাদেশ দলের হয়ে খেলতে খেলতে যেটুকু যা শেখেন, তা দিয়ে ওই কখনো কখনো ঝড়ে বক পড়ে, কিন্তু নিয়মিত গরু মরে না, নিয়মিত প্রতিপক্ষকে হারানো যায় না। তাতে হয় কি, ওই বাংলাদেশ একেবারে টপ ফ্লাইটে খেলার সুযোগ পাচ্ছে, বাংলাদেশের ক্রিকেটাররা প্রচুর ম্যাচ পায়, কিন্তু সেখানে জয়ের সংখ্যা কমে যায়। আর ম্যাচগুলো যেতে মূলত মিরপুরে, মূলত দেশের মাটিতে। দেশের বাইরে কিন্তু সেই অর্থে সাকসেস
খুবই কম, একেবারে নেই বললেই চলে, একেবারে হাতে গোনা। তো এই যে বাংলাদেশ ক্রিকেট দলটা আজ থেকে 24 বছর আগে যেভাবে চলতো, খুব বেশি পরিবর্তন কিন্তু হয়নি। একজন ভারতীয়, একজন শ্রীলঙ্কান বা একজন পাকিস্তানি যে পরিমাণ ম্যাচ স্কুল ক্রিকেট থেকে খেলতে 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 ন্যাশনাল টিমে এসে যখন সে পড়ে, এর মধ্যে খেলে তারা সে নিজেকে তৈরি করে আসে, ওই পরিমাণ ম্যাচ বাংলাদেশের ক্রিকেটরা খেলার সুযোগ পায় না, কারণ বাংলাদেশের সিস্টেম তাকে সেই পরিমাণ ম্যাচ খেলার সুযোগ এখনো পর্যন্ত করে দিতে পারে। তো সেই কিন্তু দলটার কাছ যারা থেকে আসলে নতুন উঠে আসছেন, স্পেশালি এই বিশ্বকাপের কথাই যদি আমরা বলি, ইউএসএ তাদের একেবারেই ইউএসএ তাদের নতুন অবস্থানে ক্রিকেটটা তৈরি করছে। আমরা ওমানের কথা বলি, তাদের ক্রিকেট কাঠামো খুব যে ভালো বিষয়টা এরকম নয়। আফগানিস্তানের কথা আলাদাভাবে বললে তারা তো তাদের বাড়িতেই থাকতে পারে না। তো সেই বিষয়গুলো কাটিয়ে তারা যেভাবে যে ইন্টেন্টটা শো করছে, সেটা আসলে বাংলাদেশের জন্য নিশ্চয়ই, বাংলাদেশের চেয়ে নিশ্চয়ই তাদের অনেক পিছিয়ে থাকার কথা। কিন্তু মাঠে আসলে সেই জায়গাটা কতটা বাংলাদেশ কি প্রমাণ করতে পারলো, সেটা নিয়ে আসলে নিশ্চয়ই আলোচনা আরও সামনে আমরা করতে চাই। তবে সময় শেষ পর্যায়ে একেবারে। মনজুর মোর্শেদ, অনেক ধন্যবাদ আপনাকে খেলাযোগে যুক্ত হওয়ার জন্য। আমরা দর্শক আলোচনা করছিলাম বাংলাদেশের বর্তমান বিশ্বকাপে কি অবস্থান, কি লক্ষ্য নিয়ে আসলে বাংলাদেশ খেলছে, কোন লক্ষ্যটা নিয়ে আসলে সুপার 8টাই বা বড় বড় দলের বিপক্ষে লড়ছে, সে বিষয়ে এতক্ষণ আলোচনা হচ্ছিল বিস্তারিত।